প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমি নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা করব। আসলে এখানে নির্ণায়কের ধর্মাবলী বলতে বোঝানো হবে, বা নির্ণায়কের ধর্মাবলী মানে এটাই বোঝানো হয়, নির্ণায়কের মান পাওয়ার জন্য কিছু কৌশল। আমরা জানি নির্ণায়কের নির্দিষ্ট একটা মান আছে প্রত্যেকটা নির্ণায়কের। তাহলে ওই নির্ণায়কের মানটা আমরা কিভাবে পেতে পারি? বিভিন্ন কৌশলে পাওয়া যায়। ওই কৌশলগুলি মূলত কি? নির্ণায়কের ধর্মাবলী। হ্যাঁ, প্রশ্ন থাকে যে আমরা তো নির্ণায়কের মানটা একটা বিস্তার প্রক্রিয়ায় পেতেই পারি, তবে এটা সত্য যে কিছু কিছু নির্ণায়কের বেলায় আমরা যেমন ধর এই নির্ণায়কগুলি এগুলি যে সাংখ্যিক মান সহজে দেওয়া আছে, এই মানগুলি এই নির্ণায়কগুলি আমরা সহজেই বিস্তার করে মানগুলি পেতে পারি। কিন্তু যখন নির্ণায়কের প্রত্যেকটা যুক্তি এক একটা ফাংশন হয়ে যাবে, বিভিন্ন চলক হবে, তখন ওই নির্ণায়কের মানটা বের করে আনা, একটা নির্দিষ্ট মানটা বের করে আনাটা একটু কষ্টকর হয়ে যায়। তখন বিভিন্ন কৌশল নিতে হয়। মূলত ওই কৌশলগুলি কি? নির্ণায়কের ধর্মাবলী। অর্থাৎ এক কথায় সংক্ষেপে বলতে গেলে নির্ণায়কের মানটা সহজে পাওয়ার কিছু কৌশল। নির্ণায়কের ধর্মাবলী মানে এটাকে আমরা বুঝব। যাই হোক, আমি এখন নির্ণায়কের ওই ধর্মাবলীর মধ্যে কয়েকটা নিয়ম আমি তুলে ধরবো। এখন শুরু করি। যেমন এখানে একটা নির্ণায়ক আমি নিলাম, এই নির্ণায়ক, এই নির্ণায়কের এমন একটা নির্ণায়ক এখানে আমি নিলাম। এই নির্ণায়কের দ্বিতীয় সারির সবগুলি যুক্তি শূন্য। হ্যাঁ, তাহলে এইরকম কোনো একটা নির্ণায়কের যদি কোনো একটা সারি অথবা কোনো একটা কলামের সকল যুক্তি যদি শূন্য হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে দুইটা কলাম হলে, দুইটা সারি হলে, হ্যাঁ দুইটা কলাম অথবা দুইটা সারি হলে তো শূন্য হবে, কোনো সন্দেহ নাই। তবে অন্ততপক্ষে একটা সারি অথবা একটা কলাম যদি কলামের সকল যুক্তি যদি শূন্য হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। যেমন এই নির্ণায়কের দ্বিতীয় সারির সকল যুক্তি শূন্য, অতএব এই নির্ণায়ককে আর বিস্তারও করার প্রয়োজন নেই, এটার রেজাল্ট শূন্যই আসবে। কেননা আমি যদি দ্বিতীয় সারি বরাবর বিস্তার করি এটার সকল, তাহলে এটার মান, নির্ণায়কের মান শূন্য আসবে। অনুরূপভাবে যদি এটা দ্বিতীয় কলাম বা তৃতীয় কলামের সকল যুক্তি যদি শূন্য হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এখানে কলামের জন্য যে নিয়ম বলবৎ থাকবে, প্রযোজ্য থাকবে, ঠিক সারির জন্য একই নিয়ম থাকবে। অর্থাৎ আমি যদি মাঝে মাঝে যদি কলামের কথা বলি, তাহলে মনে করে নিতে হবে এটা সারির কথাও একই, অথবা সারির জন্য যে নিয়ম, কলামের জন্য সেই একই নিয়ম বলবৎ থাকবে। যাই হোক, এবার আসি আর একটা ক্ষেত্র। এটা এই নির্ণায়কের মান আর এই নির্ণায়কের মান সেম, অর্থাৎ এটাকে বিস্তার করে আমি যে মান পাবো, এটাকে বিস্তার করেও সেই মান পাবো। তাহলে কীরকম? কোনো একটা নির্ণায়কের সারিগুলিকে কলামে অথবা কলামগুলিকে সারিতে যদি রূপান্তর করি, তাহলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এবার সারিগুলিকে কলামে বা কলামগুলিকে সারিতে পরিবর্তন করার সময়, রূপান্তর করার সময় মাথায় রাখতে হবে, প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হবে তৃতীয় কলাম। অনুরূপভাবে প্রথম কলাম হবে প্রথম সারি, দ্বিতীয় কলাম হবে দ্বিতীয় সারি, তৃতীয় কলাম হবে তৃতীয় সারি, এরকম করে এইরূপ নিয়মে যদি আমি সারিগুলিকে কলামে বা কলামগুলি সারিতে যদি রূপান্তর করি, তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না। যেমন এটার প্রথম সারি, এটার প্রথম কলাম, এটার দ্বিতীয় সারি, এটার দ্বিতীয় কলাম, এটার তৃতীয় সারি, এটার তৃতীয় কলাম। তাহলে এখন এই নির্ণায়কের মান যত, এই নির্ণায়কের মানও তত হবে। বিস্তার করলে দেখা যাবে যে এটার মান যত আসবে, এটার মানও তত আসবে। এবার আরেকটা নিয়ম, এটা অর্থাৎ এটা হলো কি, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা কলাম পরস্পর বিনিময় করলে নির্ণায়কের মান, সাংখ্যিক মান একই থাকবে, তবে চিহ্ন ভিন্ন হয়ে যাবে। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি, যেমন এখানে এটার প্রথম সারি এবং তৃতীয় সারি, এই নির্ণায়কের প্রথম সারি হয়ে গেল তৃতীয় সারি এটা, আর এটার তৃতীয় সারি এটার হয়ে গেল প্রথম সারি। অর্থাৎ প্রথম সারি হয়ে গেল তৃতীয় সারি, তৃতীয় সারি হয়ে গেল প্রথম সারি, এরকম দুইটা সারি আমি বিনিময় করলাম। অনুরূপভাবে দুইটা কলাম ওইভাবে বিনিময় করা যাবে। এবার ওই দুইটা সারি বা কলাম
পাশাপাশি হলেও অসুবিধা নেই, পাশাপাশি না হলেও সমস্যা নেই। এরকম দুইটা সারি পাশাপাশি হোক না হোক বা কলাম পরস্পর বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে, তবে চিহ্ন ভিন্ন হয়ে যায়। তার মানে এটার মান যত, এটার মান হবে মাইনাস তত। সাপোজ এটার মান যদি আমি কোনোভাবে যদি বিস্তার করে দিয়ে 12 পাই, এটার মান তাহলে -12 পাবো, যা পাই আর কি। 12 বলতে আমি জানি না কত হয় বিস্তার করলে, যাক এটার মান যত, এটার মান মাইনাস তত। তাহলে এটার প্রথম সারি, এটার তৃতীয় সারি, এটার তৃতীয় সারি, এটার প্রথম সারি, এই যে দুইটা সারি বিনিময় করে দিলাম। হ্যাঁ, এই কাজটা আমি এরকম কলাম বিনিময় করলেও ঠিক একই ঘটনা ঘটবে। আচ্ছা, এবার আরেকটা ক্ষেত্র, সেটা কি আরেকটা নির্ণায়ক। এর কোনো একটা নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটা কলাম যদি একই হয়ে যায়, বলতে পারে তিনটা হলে, হ্যাঁ তিনটা হলে তো হবেই, কমপক্ষে দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই হয়ে যায়, তাহলে ওই নির্ণায়ককে আর বিস্তার করার প্রয়োজন নাই, ওই নির্ণায়কের মান শূন্যই হবে। বিস্তার করলে শূন্য আর বেড়ে দাও। যেমন এটার প্রথম সারি এবং তৃতীয় সারি পরস্পর, এই প্রথম সারি এবং তৃতীয় সারি একই, অতএব এই নির্ণায়ককে যদি আমরা বিস্তার করি, এই নির্ণায়কের মান শূন্য হবে। যাক, এভাবে আমরা আরও কয়েকটা ধর্মাবলী নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আমি আলোচনা করব। এখানে আমি আরও দুইটা নিয়ম তুলে ধরলাম, যে প্রথমে উপরের দিকে আমরা খেয়াল করি একটু, এই যেটা। তাহলে এই নির্ণায়ককে আমি 3 দ্বারা গুণ করলাম, এই পুরা নির্ণায়ককে আমি 3 দ্বারা গুণ করলাম। এটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ, এরকম কোন একটা সংখ্যা স্কেলার রাশি দ্বারা আমি গুণ করলাম। গুণ করার পরে তাহলে ওই সংখ্যাটা, এই যে বাইরে পজিটিভ হোক নেগেটিভ হোক 0 হোক, অর্থাৎ আমি এই নির্ণায়ককে কোন একটা স্কেলার রাশির সংখ্যা দ্বারা গুণ করলাম, তখন ওই সংখ্যাটা এই নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা কলামের সাথে গুণ করা যাবে, প্রত্যেকটার সাথে নয়। অর্থাৎ কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটা বুক্তিকে গুণ করতে হবে। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় কি ছিল, ম্যাট্রিক্সের বেলায় এরকম বাইরে কোনো যদি বুক্তি বা স্কেলার রাশি দ্বারা যদি গুণ করা হয় কোনো ম্যাট্রিক্সকে, তাহলে ম্যাট্রিক্সের ভিতরের সকল বুক্তিকে গুণ করতে হতো। কিন্তু নির্ণায়কের বেলায় সেটা নয়, নির্ণায়কের বেলায় একটি মাত্র কলাম অথবা একটি মাত্র সারিকে গুণ করতে হবে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, এই নির্ণায়কের মান ইন্টু 3 যত, এই নির্ণায়কের মানও তত। অর্থাৎ এখানে যে বাইরের 3টা এই নির্ণায়কের দ্বিতীয় সারির সাথে আমি 3টা গুণ করে দিছি। হ্যাঁ, চাইলে আমি এই 3টা দ্বিতীয় সারি কেন তৃতীয় সারির সাথে গুণ করতে পারতাম, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটি কলাম। চাইলে আমি এই 3টা প্রথম কলামের সাথে, অর্থাৎ আমি চাইলে এখানে লিখতে পারতাম 1 × 3 4 × 3 -2 × 3, অর্থাৎ প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমি বাইরের যে 3টা আছে, ওই 3 দ্বারা যখন আমি নির্ণায়কের গুণ করব, তাহলে ওই 3টা ভিতরে আসলে যে কোনো একটা সারি বা কলামের সকল বুক্তির সাথে গুণ হবে, সবার সাথে নয়। তাহলে আসি এই দুইটা, আমি এটাই দ্বিতীয় সারির সাথে গুণ করে দিয়েছি, অর্থাৎ দ্বিতীয় সারির সকল বুক্তির সাথে বাইরের 3টা আমি গুণ করে দিয়েছি, এটা করতে পারি। অথবা তৃতীয় সারির সকল বুক্তির সাথে, অথবা তৃতীয় কলামের সকল বুক্তির সাথে গুণ করে দিতে পারবো, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। যেমন এখানে আমি যখন বাইরের 3 দ্বিতীয় সারির সকল বুক্তির সাথে গুণ করছি, তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি অপরিবর্তিত রইল, থেকে যাবে, এইরকম একটার সাথে গুণ করতে হয়। তাহলে এই অবস্থায় 3 × এই নির্ণায়কের মান যত, এই নির্ণায়কের মানও তত। তার মানে নির্ণায়কের এই গুণের বেলায় এইরকম নিয়ম বলবৎ থাকে। এবার আরো একটা ক্ষেত্র, এই যেটা, অর্থাৎ কোনো নির্ণায়কের কোনো একটা সারি অথবা কলাম দুইটি সংখ্যার যোগফল আকারে যদি থাকে, বই আছে, বইয়ের ওইভাবে না বলে আমি একটা উদাহরণ সাপেক্ষে কথাটা বলছি, রুলগুলো বই আছে। তার মানে কি, যেমন এখানে এই নির্ণায়কের প্রথম কলামটা দুইটা সংখ্যার যোগফল আকারে আছে, যেমন এটা 1 + 2, এটা 2 + -3 4 + 7। তাহলে এবার এই নির্ণায়ককে আমি চাইলে দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে লিখতে পারি। কিভাবে? এখানে এই প্রথম কলামের মধ্যে যা আছে, এদের প্রথম কলামে 1 + 2 এভাবে করে ওই দ্বিতীয় এবং তৃতীয় কলাম অপরিবর্তিত রেখে, এই নির্ণায়কের দ্বিতীয় এবং তৃতীয় কলাম অপরিবর্তিত রেখে, এদের 1 3 2 4 5 5 6, এই যে 1 3 2 4 5 6 1 3 2 4 5 6,
দ্বিতীয় তৃতীয় কলাম অপরিবর্তিত রেখে ওই প্রথম কলামের বুক্তিগুলি যে যোগ আকারে আছে একটা 1 2 4 এটাতে দিয়ে দিলাম, 1 2 4 এটাতে দিয়ে দিলাম, 2 3 7 এই 2 3 7 এটাতে দিয়ে দিলাম। তাহলে এইটা ইকুয়াল টু এটা এইভাবে লেখা যায়। অর্থাৎ একটা নির্ণায়ককে ভেঙে যোগফল আকারে দুইটা নির্ণায়কে যোগফল আকারে এভাবে লেখা যায়। এভাবে হ্যাঁ, যদি এখানে তিনটা থাকতো তিনটা আকারে লেখা যাইতো, সমস্যা নেই। হ্যাঁ, এটা আমি কলামের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, সারির জন্য একইভাবে কি একই নিয়ম প্রযোজ্য। তাহলে আমরা কি করলাম, এই যে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় কলাম উভয় নির্ণায়কের কি অপরিবর্তিত রয়ে গেল, কিন্তু প্রথম কলামটা শুধু পরিবর্তিত হলো। প্রথম কলাম কি, এই নির্ণায়কের প্রথম কলামে অবস্থিত বুক্তিগুলিকে 1 2 এখানে 1 2 4 এটাতে দিলাম, 2 3 7 এটাতে দিলাম। এবার এই নির্ণায়ক এবং এই নির্ণায়কের মান, এই নির্ণায়কের মানের যোগফল যত, এই নির্ণায়ককেও বিস্তার করলে ঠিক তত পাবো। অর্থাৎ আমি এটাকে বিস্তার করে এই দুইটা নির্ণায়ক বিস্তার করে যে মান পাবো, যোগ করলে যা রেজাল্ট, এই নির্ণায়ককে বিস্তার করেও আমি কি একই রেজাল্ট পাবো। এইরকম করে আমরা লিখতে পারি। উল্টাভাবে আমি এটাও বলতে পারি, এটা থেকে যেমন এটা লেখা যায়, উল্টাভাবে বলতে পারি কি এই নির্ণায়কের যোগফলকে আবার উল্টা এটাও লেখা যায়, এই কথাটাও বলতে পারি আমরা। তার মানে কি বললাম, এটা ইকুয়াল টু যেমন এটা লেখা যায়, উল্টাভাবে বলতে পারি কি এই নির্ণায়ক আর এই নির্ণায়ক যোগ করে এইরকম দুটা কলাম, প্রথম দ্বিতীয় কলাম যোগ করে এইভাবে করে দ্বিতীয় তৃতীয় কলাম অপরিবর্তিত রেখে আমরা এই দুটা নির্ণায়কের যোগফলকে আবার এভাবেও লিখতে পারি, মানে উল্টাটাও আমরা ভাববো। এবার আমি আরো একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। এবার এখানে আমি আরেকটা নিয়ম আমি উপস্থাপন করলাম, সেটা হলো কি, এখানে একটা আমি নির্ণায়ক আগে নিলাম। এই নির্ণায়কের যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে, আমি আগেই বলছি, যদি আমি কোনো নিয়ম যদি সারির জন্য বলি, মনে করতে হবে এটা কি কলামের জন্য প্রযোজ্য একই নিয়ম। তাহলে আমি যদি সারির জন্য দেখালে তাহলে কলামের জন্য একই, আবার কলামের ক্ষেত্রে যদি আমি এটা দেখাই তাহলে সারির জন্য একই হবে। যাই হোক, আসি এবার এই একটা নির্ণায়ক নিলাম। এই নির্ণায়কের আমি তৃতীয় সারিকে এ দ্বারা গুণ করলাম। একটা স্কেলার রাশি হতে পারে -2 -7 8 অথবা +7, এরকম করে কোন একটা বাস্তব সংখ্যা √2। এই অর্থাৎ তৃতীয় সারিকে আমি এ দ্বারা গুণ করলাম, গুণ করে প্রথম সারির সাথে মানে প্রথম সারির বুক্তির সাথে আমি যে প্রথম সারির সাথে যোগ করলাম, এর অর্থ কি প্রথম সারির বুক্তির সাথে যোগ করলাম, হয়তো সংক্ষেপে বলছি মাঝে মধ্যে। তাহলে তৃতীয় সারির প্রত্যেকটা বুক্তিকে এ দ্বারা গুণ করে প্রথম সারির প্রত্যেকটা বুক্তির সাথে যোগ করে আমি এখানে দিয়ে লিখলাম। এইবার আসি, এখানে তৃতীয় সারিতে কি আছে, 7 8 9, তাহলে এ দ্বারা গুণ করলে এটা 7 এ, এটা 8 এ, এটা 9 এ, ওই প্রথম সারির সাথে আমি যোগ করে দিলাম। যোগ করে দিলে এরকম একটা নির্ণায়ক আমি পেলাম। তাহলে এবার আসি, এই নির্ণায়কের মান যত হবে এই নির্ণায়কের মানও তত। অর্থাৎ এটাকে বিস্তার করলে যে মান পাবো, এটাকে বিস্তার করলে সেই মান পাবো। এটাকে সংক্ষেপে এভাবে লিখে দেখানো হয়। এবার আসি কিভাবে এই নির্ণায়ক থেকে এই নির্ণায়কটা বানানো হয়েছে। তার মানে এটা পুরাতন নির্ণায়ক, এটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা পুরাতন, এটা পুরাতন নির্ণায়ক, এটা নতুন নির্ণায়ক। তাহলে এই পুরাতনটার জন্য আমরা র গুলিকে R1 R2 R3 এইভাবে লিখে প্রকাশ করব বোঝানোর জন্য কর্মপদ্ধতি। তো আমি যে কি প্রক্রিয়া, এখানে কোন প্রক্রিয়াটায় কাজ করলাম ওইটা একটু সহজে দেখানোর জন্য পাশে লিখে দিতে হয়। যেমন পুরাতনটার জন্য আমরা এটাকে আমি র1 র2 র3, এটাকে র1 সারি 1, এটাকে সারি 2 বলবো, এটাকে সারি 3 বলবো। অনুরূপভাবে এটা কলাম 1, এই কলাম 1 কলাম 2 কলাম 3। তার মানে আমি এটাকে কলাম 1 বলবো, এটা কলাম 2 বলবো, এটা কলাম 3 বলবো। এবার আসি, এটা থেকে এটা বানানো হয়েছে নতুন করে, তাহলে নতুনটাকে কি বলবো, নতুনটাকে বলবো এটাকে R1 দ্বারা প্রকাশ করলে এই নতুন নির্ণায়কের সারিকে প্রথম সারিকে R1 প্রাইম দ্বারা প্রকাশ করব। পুরাতনটাকে R2 দ্বারা প্রকাশ করলে নতুনটার দ্বিতীয় সারিকে R2 প্রাইম দ্বারা আমরা প্রকাশ করব। অনুরূপভাবে নতুনটার তৃতীয় সারিকে R3 প্রাইম দ্বারা প্রকাশ করব কলামের জন্য। যেমন পুরাতনটার আগেরটার অর্থাৎ এটার প্রথম কলামকে C1 লিখব, নতুনটা
প্রথম কলামকে C1 প্রাইম এভাবে লিখে প্রকাশ করব। আচ্ছা, এবার আসি আমরা এটা থেকে এটা বানানোর সময় যে প্রক্রিয়াটা চালালাম এটা আমরা সংক্ষেপে পাশে এদিকে লিখে দেবো। এই দেখে এদিকে করে এদিকে লিখে দেবো। আমি এখানে নিচে লিখে রাখছি। আসি কি করলাম, তাহলে প্রথম সারির সাথে অর্থাৎ এই নির্ণায়কের প্রথম নির্ণায়কের তৃতীয় সারিকে এ দ্বারা গুণ করে প্রথম সারির প্রত্যেকটা যুক্তির সাথে আমি যোগ করে দিলাম এবং বাকি দুইটা সারি এখানে রয়ে গেল। তাহলে এই অবস্থায় এই নির্ণায়কের মান যত, এই নির্ণায়কের মানও তত হবে। অর্থাৎ তাহলে এটা আমি দেখা দিলাম যে নতুন নির্ণায়কের র1 প্রাইম, অর্থাৎ নতুন এই র1 প্রাইম মানে কি, নতুন নির্ণায়কের আমি প্রথম সারিটা এমনভাবে পেলাম, কি করলাম, পুরাতন নির্ণায়কের প্রথম সারির সাথে পুরাতন নির্ণায়কের তৃতীয় সারির সাথে যোগ করে, অর্থাৎ তৃতীয় সারির প্রত্যেকটা যুক্তির সাথে যোগ করে, তৃতীয় সারির প্রত্যেকটা যুক্তির সাথে গুণ করে এবং কি প্রথম সারির সাথে যোগ করে দিলাম, যোগ করে নতুন নির্ণায়কের প্রথম সারিটা পেলাম। ওই যে এই কথাটা যে কাজটা আমি করলাম এটা এখানে লিখে দিলাম। এভাবে করে আমরা লিখে দেবো। এটা কলামের জন্য আমরা করতে পারি। এখন আসি একটু সতর্কবাণী, সেটা হলো কি, আমি যে কাজটা করলাম যে তৃতীয় সারির সাথে অর্থাৎ পুরাতন নির্ণায়কের তৃতীয় সারির প্রত্যেকটা যুক্তিকে দ্বারা গুণ করে প্রথম সারির সাথে যে যোগ করলাম, যোগ করে যে একটা নতুন করে সারি পেলাম R1 প্রাইম, এটা এই যে এটা R1 প্রাইম, তারপর এটা R2 প্রাইম, এটা R3 প্রাইম। তাহলে এই যে নতুন করে যেটা পেলাম, এই যে এটা থেকে এটা পেলাম। এখন আসি এটা আমি লিখবো কোন সারি বরাবর। যদি প্রথম সারির সাথে যোগ হয় তাহলে প্রথম সারি বরাবর লিখতে হবে। আমি যদি এই কাজটা যদি এমন করতাম, তৃতীয় সারির প্রত্যেকটা বুকের সাথে গুণ করে দ্বিতীয় সারির প্রত্যেকটা বুকের সাথে যোগ করব, যোগ করলে তাহলে দ্বিতীয় সারি বরাবর এটা লিখতে হবে। আবার যদি আমি এমন করতাম, প্রথম সারির প্রত্যেকটা বুক্তিকে অর্থাৎ প্রথম সারিকে আমি যদি দ্বারা গুণ করে তৃতীয় সারির সাথে যদি যোগ করতাম, তখন আমাকে কি তৃতীয় সারি বরাবর লিখতে হতো, যোগ করে তৃতীয় সারি বরাবর লিখতে হতো। এটা আবার এটা কি ইয়াদ রাখতে হবে। যেমন আমি এখানে এই যে এটা আমি প্রথম সারি বরাবর লিখলাম, এটা চাইলে আমি তৃতীয় সারি বরাবর লিখতে পারবো না, ওইটা মাথায় রাখতে হবে। অনুরূপভাবে আমরা যদি কি আবার এটাও করতে পারি, আমি যদি এমন কাজ করি, কোনো কিছু গুণ না করে আমি যদি বলি প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ করব, যোগ করে নতুন করে যে সারিটা পাবো সেটা আমি চাইলে প্রথম সারি বরাবর লিখতে পারবো, দ্বিতীয় সারি বরাবর লিখতে পারবো। ঠিক আছে। আবার যদি আমি প্রথম সারির সাথে যদি তৃতীয় সারি যোগ করি, তাহলে কি যোগ করে প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করলে যে নতুন করে একটা সারি পাবো সেটা আমি চাইলে প্রথম সারি বরাবর লিখতে পারবো, তৃতীয় সারি বরাবর লিখতে পারবো। এবার আমি চাইলে এইরকম প্রক্রিয়াটা আরও কিছু প্রক্রিয়া এখানে কি প্রয়োগ করা যায়, সেটা হলো কি, আমি যদি করি এই কাজটা প্রথম সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব, এই কাজটাও করা যাবে। প্রথম সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে যে নতুন করে একটা সারি পাবো এটা আমাকে প্রথম সারি বরাবর লিখতে হবে, তৃতীয় সারি বরাবর নয়। যেই সারি থেকে বিয়োগ করা হবে ওই সারি বরাবর লিখতে হয়, যাকে বিয়োগ করা হবে সেই সারি বরাবর লেখা যাবে না। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, যদি আমি তৃতীয় সারি থেকে যদি প্রথম সারি বিয়োগ করি, তাহলে আমাকে তৃতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করলে নতুন করে যে একটা সারি পাবো সেটা আমরা তৃতীয় সারি বরাবরে আমাদের লিখতে হবে, এটা আমি প্রথম সারি বরাবর লিখতে পারবো না। অনুরূপভাবে আমি যদি দ্বিতীয় সারি থেকে যদি প্রথম সারি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে নতুন করে যে একটা সারি পাবো